This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জল যন্ত্রণার আরো একটা ছবি দেখাই আপনাদেরকে। ভাগীরথীর ভয়াবহ ভাঙন, সেই ভাঙনেই ধ্বংসের মুখে এবারে কাটোয়ার চর কবিরাজপুর গ্রাম। নদী গর্ভে হারিয়ে যাচ্ছে একের পর এক চাষের জমি, ভিটে। নতুন করে নদীর জল বাড়তেই ভাঙন আতঙ্ক গ্রাস করছে কাটোয়া 2 নম্বর ব্লকের নদী তীরের গ্রামগুলিতে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা, দেখুন সেই ছবি। বাড়িতে উঠলো জল, এই বুঝি ভেঙে গেল সব। রাতে ঘুম হয় না, সবাই ভাবে কতটা জল বাড়লো। এইভাবে একটা আতঙ্কে থাকে সবাই। ভাঙনে আমাদের এখানে সব শেষ করে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা, তারপরে এই সব বিচ্ছিন্ন করে দিল আমাদের গঙ্গা ভাঙনে। এই কিছুদিনের ভেতরে আমার মনে হচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো 10-20-50টা বাড়ি উঠে যেতে হবে। ভাঙনটা রোধ হলে আমরা যাই হোক ডাল ভাত নুন ভাত খেয়ে আমরা এখানে থাকতে পারি। আমাদের চাষের জমি এই বাঁধ ছিল, বাঁধ ভেঙে যাচ্ছে, ভাঙনে সব জমিগুলো পড়ে যাচ্ছে, চাষের জমিগুলো সব বন্যার জল থেকে নষ্ট করছে প্রতি বছরই। এর আগে কাজ হলো, এবারে এটুকু করার কথা ছিল, তা যদি করতো বাড়ি ঘরকে যে হালে যে এই বাড়িটা ভেঙে চলে গেল ভয়ে। যে এখন তো এক চাপ করলেই বাড়ি ভেঙে চলে, গ্রাম ছেড়ে কি চলে যাচ্ছে সবাই? গ্রাম ছেড়ে অনেক চলে যাচ্ছে, কি করবে? এখানে তার কোনো জমি জায়গা ভেঙে যাচ্ছে, রোজগার তো করে খেতে হবে। আমাদের সরকারের প্রচেষ্টায় চর কবিরাজপুরের ভাঙন কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। নতুন করে ভাঙন তৈরি হয়েছে, কিন্তু সেখানে আমরা সরজমিনে দেখে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি। যদিও কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার আমাদের রাজ্যে ভাঙনে টাকা দেওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু তারা টাকা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে 14 কোটি টাকার ভাঙন রোধে কাজ সাফল্য করিয়ে দিয়েছে। গঙ্গা ভাঙন তো একবারে একটা প্রাকৃতিক বিষয়, কিন্তু আমরা গঙ্গা ভাঙন তো ইতিমধ্যে রোধ করে ফেলেছি। এখন যেটা ভাঙছে চাষের জমি, হয়তো কিছু ভাঙছে, কিন্তু ওটা আমরা রোধ করে ফেলাবো। আর অপরদিকে একটানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ, ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষবাসের ক্ষেত্রে, মাঠের ফসল মাঠেই পচে যাচ্ছে। খানাকুল, পরশুরা, গোঘাটে কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর সমান জল। এভাবে বৃষ্টি চলতে থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন চাষিরা। যে অবস্থা, এই তো আষাঢ় মাসের প্রথম থেকে বন্যার জন্য ধরুন না কোনো ফসলই হচ্ছে না। যা পিঁপে গাছ যারা সব রোপণ করেছিল, ওই সব ঝিঙে শশা লাগানো হয়েছিল, সব বন্যা নষ্ট হয়ে গেছে। পাট সাকসেসফুল হয়নি, হাফ চলে গেছে। তারপরে ওই প্রথম থেকে আষাঢ়ের প্রথম থেকে জন্য প্রচুর বাদাম গাছ নষ্ট হয়ে গেল। সবজির যা পরিস্থিতি, আগের জলে সব মরে গিয়েছিল, মানে 2-4টে বেঁচেছিল, আবার এই জলেতে সব শেষ হয়ে যাবে। সবজি চাষ করা মানে অসুবিধাজনক। প্রায় প্রতি বছরই নষ্ট হয়ে যায় ধান। আমরা এবছর বীজতলা ফেলেছিলাম, নষ্ট হয়ে গেছে। আবার উদ্যোগ নিয়েছিলাম, আমাদের সমবায়িক গাড়িতে বীজ দান দিয়েছিল যে আবার ফেলবো, কিন্তু যা আবার পরিস্থিতি, আবার বন্যা হয়ে গেল। এরপর বীজ ফেলে আর রোপণ করতে পারবো না। 1.5 মাস প্রায় 2.5 মাস জল হচ্ছে একভাবে বৃষ্টি, তাহলে আমরা কি করবো বলুন? তার সঙ্গে তার কোনো কিছু করার নেই। তিনি যদি জল সবসময় জল হয়। ভয়াবহ পরিস্থিতি, যতই সময় যাচ্ছে ততই আরো বেশি ভয়াবহ হয়ে উঠছে এই আরামবাগ, খানাকুল, পরশুরা, গোঘাটে। সেখানে জল যন্ত্রণার ছবিটা লাগাতার আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতেই পারবেন না আপনি সেটা রাস্তা নাকি পুকুর। একটানা বৃষ্টি, এর পাশাপাশি ডিভিসির ছাড়া জল, যার জেরে খানাকুলের একাধিক এলাকা নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। আরামবাগ গড়ের ঘাটে প্রধান সড়কের ওপরে নৌকা চলছে, গ্রামের রাস্তাগুলো জলমগ্ন, জল পেরিয়েই চলছে নিত্যদিনের যাতায়াত। দেখুন একবার সেই ছবি। আরামবাগের একাধিক এলাকা কার্যত জলের তলায়। এই জল ডিঙিয়ে প্রত্যেকটা দিন যারা নিত্যযাত্রীরা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে প্রত্যেকটা দিন যাতায়াত করতে হচ্ছে। বিঘের পর বিঘে চাষের জমি কার্যত জলের তলায়, এবং চাষিরা তারা যেটা আশঙ্কা করছেন যে এই জলস্তর নামলে পরে ফসলের একটা ব্যাপক ক্ষতি হতে পারে, অন্তত এমনটাই আশঙ্কা তাদের। দেখতেই পাচ্ছেন আপনারা যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, আরামবাগের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে একের পর এক জায়গা জলের তলায় কার্যত চলে গিয়েছে।
তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, এই মুহূর্তে তুমি আরামবাগের ঠিক যে জায়গাতে রয়েছো সেখান থেকে কি ছবি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, আরামবাগের জল আস্তে আস্তে কমছে, কিন্তু খানাকুলের জল বাড়ছে। আরামবাগের 5টি গ্রাম পঞ্চায়েত এখনো প্লাবিত আছে, বিভিন্ন মাঠঘাট প্লাবিত আছে, কিন্তু গ্রাম থেকে জল নেমে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, এমনকি গ্রামে গ্রামেও জল আছে আরামবাগের জায়গায়। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু খানাকুলের জল বেড়েই চলেছে। অন্যদিকে যেহেতু রূপনারায়ণের জল বাড়া, খালবিল দিয়ে রূপনারায়ণের জলও ঢুকছে, অন্যদিকে আরামবাগের দিকে প্লাবিত যে জল স্তর কমছে, সেই জল কিন্তু খানাকুলে যে হাজির হচ্ছে, তার ফলে খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্রায় 40টিরও গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং মাঠঘাট সবই জলমগ্ন হয়ে গিয়েছে। খানাকুলের যে গ্রামীণ রাস্তাগুলি কিন্তু ডুবে রয়েছে। খানাকুলের একমাত্র যোগাযোগের ভরসা হয়ে উঠেছে নৌকা। রাজ্য সড়কের ওপর দিয়ে কেবলমাত্র ট্রাক্টর চলছে, ট্রাক্টরে করে মানুষজন যাতায়াত করছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে হাঁটু সমান জল কোথাও, কোথাও আবার কোমর সমান জল, সেই জল ডিঙিয়েই তাদেরকে রীতিমতো যাতায়াত করতে হচ্ছে। ধন্যবাদ তোমাকে। আর এবারে আপনাদেরকে যে ছবিটা দেখাবো সেই ছবিটা হচ্ছে একটা পুরো এলাকার ছবি, ভাটপাড়ার ছবি। ভাটপাড়া পুরসভার 25 থেকে 35 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গাটাই জলের তলায়। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, ভাটপাড়া পুরো এলাকার ছবিটা ঠিক কেমন এই মুহূর্তে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভাটপাড়ার 34 নম্বর ওয়ার্ডে। শুধু 34 নম্বর ওয়ার্ড নয়, এরকম দশা ভাটপাড়ার 25 থেকে 35 পর্যন্ত, অর্থাৎ যে সমস্ত এরিয়া অ্যাডেড এরিয়া, সেই সমস্ত অ্যাডেড এরিয়ায় একই দশা। জল শুধু রাস্তায় নয়, জল বাড়িতে, অনেকের বাড়িতেও জল ঢুকে গেছে। দেখো যে এই জলের এই যে অবস্থা, এই নিয়ে বন্দি দশা যে কখন কাটবে, কবে কাটবে, তার দিকে তাকিয়ে স্থানীয় পুরো বাসিন্দারা জানাচ্ছেন বহুবার তারা পৌরসভাকে জানিয়েছেন, কিন্তু তার কোনো রেজাল্ট হয়নি। তবে এই যে আমরা ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ মহাশয়ের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে অ্যাডেড এরিয়াতেই জল জমে রয়েছে। আর তাছাড়া কল্যাণী রোড হওয়াতে, কল্যাণী এক্সপ্রেস হওয়াতে রাস্তা উঁচু হয়ে যাওয়ায় জল বেরোনোর রাস্তা পাচ্ছে না, তাই জন্য এই জলবন্দি দশা। এবং এই জলবন্দি দশার ফলেই কিন্তু এলাকার মানুষজন তাদের বিপজ্জনক অবস্থা, যেহেতু দিনের বেলা এক অবস্থা এবং রাতের বেলা কিন্তু আরও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রাতে সাপ ও পোকামাকড়, দেখো আমি দেখাচ্ছি, স্কুলের স্টুডেন্ট তারা জল পেরিয়ে যাচ্ছে এবং তাদের শুধু স্কুলের স্টুডেন্ট নয়, যে তারা স্কুলের কি অসুবিধা হচ্ছে মা? স্কুলে যেতে অসুবিধা হচ্ছে। কেন? এই জলের জন্য। এই জল ঘরে ঢুকেছে? হ্যাঁ, ওদিকে ঘরেও ঢুকেছে জল। হ্যাঁ, তো কি আর কি অসুবিধা এই যে জলের ফলে? পোকামাকড়, সাপ খোপ, তারপর আরো অনেক কিছু। বুঝতেই পারছো, ছোট্ট খুদে স্কুলে যাচ্ছে জল পেরিয়ে, কলের জল, সেই যে কলে শুধু এই যে জল, কলও ডুবে গেছে, যে কল পানীয় জলের কল সেটাও ডুবে গেছে। এলাকা পুরো জলমগ্ন, শুধু 34 নয়, 35, 32, 33, 31, 32 এই ওয়ার্ডগুলো পুরো জলমগ্ন এবং প্রতিটি বাড়িতেই এই ওয়ার্ডগুলোতে জল ঢুকে গেছে। নিকাশি নালা ঠিকমতো কাজ না হওয়াতেই এই দুর্দশা বলে পৌর বাসিন্দারা তারা জানাচ্ছেন যে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকাতেই জল জমছে। তবে এই যে জলবন্দি দশা, একটা বিষয় জানতে চাইবো, এই যে পুরো এলাকার এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তাতে কি বলছেন যারা প্রশাসনের পক্ষে রয়েছেন, কি বলছেন তারা? দেখো, তারা বলছেন যে পুরো আমার সাথে ভাইস চেয়ারম্যানের কথা হয়েছে, তিনি বলছেন যে তারা উচ্চ পর্যায়ে বিষয়টি পাঠিয়েছেন এবং এই উচ্চ পর্যায়ে বিষয়টি তারা আলোচনা করছেন। উচ্চ পর্যায়ে বিষয়টি আলোচনা স্তরে তারা রেখেছেন, কিন্তু সাধারণ মানুষের এই যে সমস্যা, সেই সমস্যা থেকে কবে মুক্তি মিলবে তার উত্তরটা কিন্তু নেই। ধন্যবাদ তোমাকে অনন্ত। এতক্ষণ আপনাদেরকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার জল যন্ত্রণার ছবিটা দেখালাম। এবারে উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে সেখানে প্রথমে আমাদের নজর রাখতে হবে তিস্তার ভাঙন কবলিত এলাকার দিকে। তিস্তার ভাঙনে সেখানে বিপর্যস্ত টোটোগাঁও, আতঙ্কে ঘরছাড়া প্রায় শতাধিক পরিবার। পাহাড়ে একটানা বৃষ্টি চলছে, সেই বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠছে তিস্তা নদী। কখনো কখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল। নদী গর্ভে চলে গিয়েছে বহু চাষের জমি এবং বসতবাড়ি। রাতের ঘুম কেড়ে নিয়েছে নদীর এই ধ্বংসরূপ। তিস্তার পার ভাঙতে ভাঙতে পৌঁছে গিয়েছে গ্রামাঞ্চলের একেবারে গভীরে।
রনি চৌধুরী রয়েছেন সরাসরি, আমি রনি চৌধুরীর কাছে চলে যাবো, আমাদের প্রতিনিধি। রনি, তিস্তার জল প্রত্যেকটা বছরই কিন্তু এইরকম ভয়াবহ আকার ধারণ করে, এবছরে কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে তিস্তার এই ভয়াল রূপ, যার ফলে কিন্তু আতঙ্কে গোটা গ্রাম, এবং এক কথায় বলতে গেলে গোটা গ্রাম মানুষ শূন্য হয়ে গিয়েছে। যেভাবে তিস্তা নদীতে ভাঙন শুরু হয়েছে, ইতিমধ্যে নদী গর্ভে গত রাতেও প্রায় 3টি বাড়ি কিন্তু জলের স্রোতে ভেসে গিয়েছে। এমনকি সেখানে যে জলের ট্যাঙ্ক ছিল সেটাও জলের তলে চলে গিয়েছে। এবং বিগত বছর যেভাবে বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু প্রায় 15-20টা বাড়ি গিয়েছিল। এবারও কিন্তু ঠিক একইভাবে ভাঙন শুরু হয়েছে, যার ফলে আতঙ্কে বাড়িঘর ছেড়ে সকলেই আত্মীয় পরিজনদের বাড়িতে চলে গেছেন। কেউ আবার প্রশাসনের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা যে ভাঙতে ভাঙতে প্রায় 20 কিলোমিটার যেখানে তিস্তা ছিল সেখান থেকে 20 কিলোমিটার ভেতরে চলে এসছে। একেবারে গ্রামের মাঝখান দিয়ে জলের স্রোত বইছে। আমরা সেই ছবি দেখাতাম, কিন্তু ওখানকার যে অবস্থা, সেখানে নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু সেখানকার ছবি আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে সেখানকার মানুষের যে দুর্দশা তা কিন্তু ছবি থেকেই পরিষ্কার, কারণ সেখানকার বাড়িঘর ছেড়ে যারা চলে গিয়েছেন তাদের বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে। নেই প্রশাসনিক নজরদারি। গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বোঝা যাচ্ছে সেখানকার যারা সাধারণ মানুষ ছিলেন তাদের রীতিমতো এখন দুর্বিষহ পরিস্থিতি। ধন্যবাদ তোমাকে রনি।